নমস্কার। ক্যাম্পাস প্লাসের নতুন প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যে জিনিসটা আলোচনা করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত আকর্ষণীয় এবং কৌতূহলোদ্দীপক বটে। ব্যাপারটা হচ্ছে যে আমরা তো তেল বা গ্যাসের দাম নিয়ে সবসময় কথা বলি যে এত দাম কেন, এত দাম কেন, কেন দাম হয় সে সম্পর্কে আমাদের সবার যে খুব একটা সঠিক ধারণা আছে ব্যাপারটা তাও নয়। এই আলোচনা করব। এখন এটা আলোচনা করতে গেলে প্রথমেই মনে রাখতে হবে যে এই যে অপরিশোধিত তেল থেকে পাম্পে আমরা যে পেট্রোল ডিজেল অথবা বাড়িতে বা রেস্টুরেন্টে যে এলপিজি যে সিলিন্ডার পাচ্ছি সেটা তো একটা বিশাল একটা চেইন অফ ইভেন্টসের মাধ্যমে আসে। তাতে একদিক থেকে যেমন সাইন্টিফিক যে শোধনাগারে কী কী কাজ হয় তার সঙ্গে ধরুন অন দি সারফেস যে বিজনেস যে ব্যাপারগুলো সেগুলো তো হয়। তা সেগুলোই পর্যায়ক্রমে আলোচনা করব এবং বিভিন্ন স্লাইড সহকারে আলোচনাটা করব। একটু স্লাইডগুলো অনুগ্রহ করে দেখবেন, দেখে যদি কিছু ক্লু পান বা যদি মনে হয় যে এর মধ্যে আরও কিছু যোগ করা দরকার ছিল অতি অবশ্যই জানাবেন। ব্যাপারটা হচ্ছে যে এই যে তেলের বা গ্যাসের যে দাম ওঠে বা নামে নামে কম, ওঠেই বেশি, এটা কেন? ব্যাপারটা হচ্ছে যে অপরিশোধিত তেল যদি তার আন্তর্জাতিক বাজারের দাম কমে তাহলে আমাদের দেশের তেলের দাম কমা উচিত, আর যদি বাড়া উচিত। কেন বাড়ে কমে? এবারে ধরুন আন্তর্জাতিক কিছু ঘটনা বলি, যেমন এখন মধ্যপ্রাচ্যে বা পশ্চিম এশিয়াতে যুদ্ধ হচ্ছে। তাই এর জন্য তো একটা এফেক্ট পড়ে। কীভাবে পড়ে না, এই যে ক্রুড অয়েল এটা তো ভারতের বিভিন্ন জায়গা থেকে তো আসে, যেমন আমেরিকা মহাদেশ থেকেও আসে, তেমনি রাশিয়া থেকে আসে, তেমনি মধ্যপ্রাচ্য থেকেও আসে। কী তেল কেন আসে সেটা এর আগের পর্যায়ে আলোচনা করেছি। কিন্তু ঘটনাটা হচ্ছে যদি কোনো কারণে যদি দেখা যায় যে যে রুটে সাধারণত এই জাহাজগুলো আসে সেই রুটে কোনো ঘটনার কারণে কিছু পরিবর্তন ঘটেছে, তাহলে তো তাকে তো ঘুরপথে আসতে হবে। ঘুরপথে আসা মানেই অনেকটা বেশি দূরত্ব কভার করা, এবং তার ফলে কিন্তু পরিবহনের যে খরচটা সেটা বেড়ে গেল। ক্রুডের দাম বাড়া সেটা অন্যতম কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে যে যুদ্ধ বিগ্রহের কারণ বা অন্যান্য এই যে সমস্ত ঘটনাবলী আছে তাতে কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কিন্তু তাদের যে পলিসি, একটা ইন্স্যুরেন্সের ব্যাপার আছে, সেই ইন্স্যুরেন্সও যদি বেড়ে যায় তাহলে তো অটোমেটিক্যালি যে অপরিশোধিত যে তেল তার দামও বাড়বে। সেই হিসাবে দেশে যখন আমদানি করা হয় ভারতের 85% যে প্রয়োজনের 85%ই কিন্তু আমদানিকৃত যে অপরিশোধিত তেল তার মাধ্যমে দেশীয় প্রয়োজন মেটানো হয়। অতএব আন্তর্জাতিক বাজারের সঙ্গে এই জিনিসপত্রের দামের যে ওঠানামার একটা সম্পর্ক রয়ে গেছে। কি করে এটা হয়? প্রথম কথা যে ক্রুড, এই যে ক্রুডের কিন্তু দেখুন এই যে স্লাইডটা দেখতে পাচ্ছেন, স্লাইড 1, যেহেতু বিভিন্ন ধরনের ক্রুড ভারতে আসে সেই জন্য এটার একটা একক একটা স্ট্যান্ডার্ড ভ্যালু ধরা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে বাস্কেট ক্রুড। অর্থাৎ কিনা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে যে ক্রুডগুলো পাওয়া যায় সেগুলোকে তার কিছু করে ধরে নিয়ে একটা বাস্কেট ক্রুড করা হয়, এবং তারপর বিনিময় হার। হ্যাঁ, আরেকটা বলছিলাম যে বিনিময় হার মানে বেসিক্যালি এটা হচ্ছে ইউএস ডলারের সঙ্গে ইন্ডিয়ান রুপিজের যে সম্পর্কটা, তো সবসময় তো ভারতীয় মুদ্রা যে পতন হতে থাকে, ফলে এক সময়তে যেটা 50-60 টাকাতে ডলার পাওয়া যেত সেটা এখন হয়ে গেছে 95 টাকা থেকে 96 টাকার মধ্যে কোথাও। তার ফলে হচ্ছে যে দামে আপনি ডলারে কিনেছেন তখন ইন্ডিয়ান ভ্যালু দিতে গেলে কিন্তু অনেক বেশি পরিমাণে লিটার প্রতি তার মূল্য দিতে হচ্ছে। এইবারে দেখুন যে স্লাইডটা দেখতে পাচ্ছেন, ইন্ডেক্স 2। এই ইন্ডেক্স 2তে দেখুন যে কত ধরনের এই অপরিশোধিত তেল পাওয়া যায়। সাধারণত যে নর্থ সি অঞ্চলে বা এই যে মধ্যপ্রাচ্য বা এই সমস্ত অঞ্চলে ব্রেন্ট ক্রুড, ইউএসএ এই যে ভেনিজুয়েলা থেকে শুরু করে উত্তর আমেরিকার যে বিভিন্ন অঞ্চল থেকে যখন তেল আসে তখন সেটাকে আসে
ওয়েস্টার্ন টেক্সাস ইন্টারমিডিয়েট বা WTI, আরেকটা আছে দুবাই ওমান। এই যে তিন ধরনের, আপনি তো যে পেট্রোলটা পান সেই পেট্রোলটা তো বলতে পারবেন না যে এটা দুবাই অয়েল থেকে তৈরি বা ওয়েস্টার্ন টেক্সাস ইন্টারমিডিয়েট থেকে তৈরি বা ব্রেন্ট ক্রুড থেকে তৈরি। ফলে একটা মানে ইউনিফাইড যে ব্যাপার আছে সেটাকে ইউনিট করা হয়েছে ইন্ডিয়ান বাস্কেট ক্রুড। এবং এই যে ক্রুডটা, এইটার যে দামটা সেটাই কিন্তু ভারতে অপরিশোধিত তেলের দাম হিসাবে গৃহীত হয়। এবং এই দামটা ঠিক করে কিন্তু PPAC, অর্থাৎ কিনা পেট্রোলিয়াম প্ল্যানিং অ্যান্ড অ্যানালাইসিস সেল, এটা মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাসের একটা অন্যতম একটা অঙ্গ। এবং এরাই কিন্তু পেট্রোলের বা ডিজেল বা গ্যাস পেট্রোপণ্যের দাম নির্ধারণের ক্ষেত্রে এদের ভূমিকাটা হচ্ছে সব থেকে বড়। এরপরে পরের স্লাইডে আসুন, ইন্ডাস্ট্রি। এই যে অপরিশোধিত তেলটা ভারতের যে রিফাইনারি বা শোধনাগারে ঢুকলো, তারপর তো তাকে তো বিভিন্ন প্রসেসের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, গিয়ে তারপর ক্রুড অয়েলের যে রিফাইনমেন্ট হচ্ছে তার একটা ভ্যালু আছে। সেই রিফাইনমেন্টের ভ্যালু কত সেটা আপাতত গভর্নমেন্ট অফ ইন্ডিয়াই একমাত্র বলতে পারবে, এবং OMC মানে অয়েল মার্কেটিং কোম্পানিগুলো বলতে হবে। সেই জন্য এটাকে কোনো ফিগার না দিয়ে শুধু পার লিটার ধরা হয়েছে। এইটা ভ্যালুটার পরে রিফাইনিং কস্ট, যে বললাম যে এটা তো আমাদের জানা নেই, এটা সরকারি তথ্য। তার সঙ্গে হচ্ছে রিফাইনারি মার্জিন, অর্থাৎ কি না এই যে অয়েল মার্কেটিং কোম্পানিগুলো, ইন্ডিয়ান অয়েল বা BPCL বা HPCL, এদের তো কিছু একটা লভ্যাংশের ব্যাপার আছে, তা না হলে এই জিনিসটা ওরা অর্গানাইজেশনটা চালাবে কী করে। এই তিনটে যোগফল, অর্থাৎ কিনা ভ্যালু হলো, তারপরে রিফাইনিং কস্ট হলো, এবং তারপরে রিফাইনারি মার্জিন, এই সমস্ত মিলিয়ে কিন্তু এক্স রিফাইনারি, অর্থাৎ কিনা যে দামে ফ্যাক্টরি থেকে এই যে পেট্রোলই বলুন বা ডিজেল বলুন যে দামে বেরোবে সেটাকে বলে এক্স রিফাইনারি প্রাইস বা ফ্যাক্টরি গেট প্রাইস। এই ফ্যাক্টরি গেট প্রাইসে কতটা মূল্য হবে সেটা এইখান থেকে তৈরি হয়ে তারপরে এটা বেরিয়ে গেল ফ্যাক্টরি থেকে। তারপরে কি হলো, ফ্যাক্টরি থেকে বেরোনো মাত্র তার উপরে কেন্দ্রীয় সরকারের যে আবগারি কেন্দ্রীয় উৎপাদন শুল্ক বা সেন্ট্রাল এক্সাইজের যে ট্যাক্স সেটা বসবে। তিনটে জিনিসের উপরে কিন্তু ট্যাক্স আছে। একটা হচ্ছে পেট্রোলের যে ট্যাক্সের স্ট্রাকচার কি, এই যে দেখুন, বেসিক এক্সাইজ ডিউটি 1 টাকা 40 পয়সা, স্পেশাল অ্যাডিশনাল এক্সাইজ ডিউটি 3 টাকা, এগ্রিকালচারাল ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ডেভেলপমেন্ট সেস AIDC এটা হচ্ছে 2.5 টাকা, এবং রোড অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সেস RIC এটা হচ্ছে 5 টাকা, সব মিলে 1111 টাকা 90 পয়সা। এখানে বলে রাখি যে বেসিক যে এক্সাইজ ডিউটি এটা সেন্ট্রাল ফিনান্স কমিশনের মাধ্যমে কিন্তু বিভিন্ন রাজ্যের মধ্যে বণ্টিত হয়, কিন্তু এই যে স্পেশাল অ্যাডিশনাল এক্সাইজ ডিউটি এগুলো কিন্তু কেন্দ্রীয় সরকারের নিজের কোষাগারই থাকে। আর এই যে সেসগুলো সেগুলো যে ডিপার্টমেন্টের জন্য সেস, সেই ডিপার্টমেন্টের টাকাটা চলে যায়। এই যে আবগারি শুল্ক দপ্তরকে কিন্তু বলা হয়েছে যে এই ট্যাক্সগুলো কালেক্ট করতে, কিন্তু তারা কালেক্ট করেন মানে এই নয় যে এগুলো হচ্ছে সেন্ট্রাল এক্সাইজ ট্যাক্স, এগুলো হচ্ছে সেস। এই যে যেমন ধরুন যে রোড অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সেস, এটা সড়ক পরিবহন দপ্তরের কাছে চলে যাবে। তারপরে এগ্রিকালচারাল ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ডেভেলপমেন্ট সেস, এটা চলে যাবে কৃষি দপ্তরের কাছে। এটা কিন্তু কোনোটাই অর্থ দপ্তরের নিজের কাছে থাকবে না, সব শুধু পেট্রোলের উপর যে মানে সেন্ট্রাল যে ট্যাক্স কম্পোনেন্ট সেটা হচ্ছে 11 টাকা 90 পয়সা পেট্রোলের উপরে। এরপরে আসবে যে ডিজেল, ডোমেস্টিক পেট্রোলের তো 11 টাকা 90 পয়সা তো বললাম। এরপরে আসুন যে ডিজেলের উপরে কি আছে। এই যে জিরো দেখতে পাচ্ছেন, এই জিরোটা হচ্ছে স্পেশাল অ্যাডিশনাল এক্সাইজ ডিউটি। এইটা যখন মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধ শুরু হওয়ার পরে 26শে মার্চ 2026 ভারত সরকার করেছে কি, এই যে স্পেশাল অ্যাডিশনাল যে এক্সাইজ ডিউটি এটাকে একদম শূন্যে নামিয়ে এনেছে। তার মানে কিন্তু এটা পুরোপুরি শূন্য নয়, যে ডিজেল তার উপরে কিন্তু অন্যান্য ট্যাক্স রয়েছে, শুধু স্পেশাল এক্সাইজ যে ডিউটি সেটাই কিন্তু শূন্য।
এইবারে এবারে দেখুন যে সিলিন্ডার, আমাদের যে গ্যাসের যে সিলিন্ডার, সেই গ্যাসের সিলিন্ডারের উপরে কী ট্যাক্স আছে। যে এটা কিন্তু এতক্ষণ ধরে সেন্ট্রাল এক্সাইজের কথা বলেছে, এখন কিন্তু এই যে গ্যাসের যে সিলিন্ডার সেটা কিন্তু চলে ওঠে জিএসটিতে। ডোমেস্টিকে যে আমাদের 14 কেজি 200 গ্রামের যে সিলিন্ডার কন্টেন্টের যে সিলিন্ডার আসে, তারপর জিএসটি আছে কিন্তু 5%, ভ্যালুর 5%। 5%-এর মধ্যে দুটো কম্পোনেন্ট, একটা কম্পোনেন্ট হচ্ছে সিজিএসটি অর্থাৎ সেন্ট্রাল জিএসটি, আর এসজিএসটি হচ্ছে স্টেট জিএসটি। তাই এই জন্য এই দুটো কম্পোনেন্ট। আর এই যে কমার্শিয়াল অর্থাৎ কিনা যে এই যে আমাদের যে রেস্টুরেন্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে যে কমার্শিয়াল যে ইউজ হয়, বাড়িঘর ধরে হাউস হোল্ডের বাইরের যে ইউজ, সেটার উপরে 18%। তাতে হচ্ছে সেন্ট্রাল জিএসটি হচ্ছে 9% এবং স্টেট জিএসটি হচ্ছে 9%। এই জন্যেই দুটো মিলে 18%। অর্থাৎ কিনা যে এলপিজি বলুন, ডিজেলই বলুন, পেট্রোলই বলুন, সবগুলোতেই কিন্তু ট্যাক্স কিন্তু আছে। এরপরে আসুন যে যদি সেন্ট্রাল এক্সাইজ ডিউটির কথাটাই যদি ঠিক মানে ধরা হয়, তাহলে যে পেট্রোলের ওপরে যে ব্যাপারটা বা ডিজেলের ওপরেও যে ব্যাপারটা, এটা কিন্তু পার লিটারে হয়। পার লিটারে মানে ব্যাপারটা হচ্ছে কি, যে এখানে কিন্তু তার দাম কতটা হলো, এলপিজিতে যেমন দামের ওপরে ট্যাক্স নির্ভর করে, পেট্রোল বা ডিজেলে কিন্তু দামের ওপরে ট্যাক্স নির্ভর করে না। এবং এই যে যে দামটা যার ওপর দাঁড়িয়ে এই ট্যাক্সটা নেওয়া হয়, সেটা কি কি আছে। যেমন পেট্রোলের ক্ষেত্রে আছে, পেট্রোল ডিজেল সবার ক্ষেত্রে আছে ক্রুড অয়েল প্রাইসেস, এটার একটা ব্যাপার আছে। তার সঙ্গে রিমেইনিং কস্ট, তারপরে রিফাইনিং যে কস্ট সেটা ধরতে হবে। তার সঙ্গে ট্রান্সপোর্টেশন কস্ট, অর্থাৎ ট্রান্সপোর্টেশন কস্ট মানে কি, ট্রান্সপোর্টেশন কস্ট মানে হচ্ছে এর দুটো ট্রান্সপোর্টেশন আছে। একটা হচ্ছে শোধনাগার থেকে যাচ্ছে ডিপোতে, সেই যে কস্ট সেটা তো সেন্ট্রাল এক্সাইজ ডিউটি হওয়ার আগেই তার উপরে ওটা নেওয়া হয়। আর যে ডিপো আছে, সেই ডিপো থেকে যখন সেটা রিটেলারের কাছে যাচ্ছে, সেটা কিন্তু পোস্ট ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস হয়ে যাচ্ছে, সেটা কিন্তু এই সেন্ট্রাল এক্সাইজের আওতার বাইরে, কিন্তু তাতেই কিছু এসে যায় না। এই কারণে যে এটা হচ্ছে লিটার প্রতি ট্যাক্স, তো কাজেই এগুলোতে আর কিছু এসে যায় না। মার্কেটিং কস্টের ব্যাপারটা হচ্ছে, সেটা হচ্ছে ভ্যাটের সময়তে এগুলো কাজে আসবে। এখানে দেখুন ইন্ডেক্স 4D-তে সেটাই বলা আছে। এরপরে আসুন যে ট্রান্সপোর্টেশন কস্ট, এই যে ফ্যাক্টরি থেকে তেল বা গ্যাস এই যে বেরিয়ে গেল, তারপরে এই যে দেখুন 1 নম্বর হচ্ছে যে পাইপ লাইনের মাধ্যমে এটা যেতে পারে, ট্রান্সপোর্ট হতে পারে। যখন একটা বিশাল দূরত্বে যখন এইটা যায়, তখন এই পাইপ লাইন ইউজ করা হয়। তারপরে রেলে এই যে বিভিন্ন ধরনের দেখুন যে মালগাড়ির মাধ্যমে কি করে এই তেলের ট্রান্সপোর্ট হয়। তারপর রোড ট্রান্সপোর্ট, যে লোকাল এই যে ডিপোতে যখন যায়, তখন সেগুলো কিন্তু হয়ে যায় এই রোড ট্রান্সপোর্টের মাধ্যমে। তারপরে কোস্টাল শিপিং, এই কোস্টাল শিপিংয়ে ব্যাপারটাকে যখন ভেরি হাই ভলিউমে যখন এটাকে নিয়ে যাওয়ার প্রয়োজন ওঠে কোস্টাল এরিয়াতে, তখন এই কোস্টাল শিপিং। তারপরে এটা তো যে ডিপোতে যখন রাখা হয়, তখন তার জন্য তো খরচ আছে, এই যে ডিপোর ছবিটা। তাই এইগুলো, এই যে পরিবহনের যে ব্যাপারটা আছে, এই পরিবহনের খরচাটাও কিন্তু তেলের দামের মধ্যে অন্তর্ভুক্ত হয়। এর পরবর্তী কাজে কি দেখতে হবে, সেটা হচ্ছে মার্কেটিং কস্ট। অর্থাৎ কিনা এই যে বেরিয়ে গেলেই হলো না, মানুষকেও জানাতে হবে, এবং তার সঙ্গে যে কর্পোরেট যে অ্যাক্টিভিটি আছে তার জন্য কিন্তু নানা রকম অ্যাডভার্টাইজমেন্ট থেকে শুরু করে বিজ্ঞপ্তি, এই সমস্ত নানা রকম খরচ খরচা আছে। তার মধ্যে মার্কেটিংয়ের আরও অন্যান্য ব্যাপারটা হচ্ছে যে স্টোরেজ, এই যে দেখতে পাচ্ছেন স্টোরেজ অ্যাট টার্মিনালস, তার একটা খরচ আছে। এই যে ডিপোতে একটা খরচ আছে। তারপরে ডিস্ট্রিবিউশন, এই যে পয়েন্ট টু পয়েন্ট এই যে ক্যারি করে নিয়ে যাচ্ছে। তারপর রিটেল নেটওয়ার্ক, এটার উপরে একটা খরচ আছে। তারপরে যে অফিস, কর্পোরেট অফিস, এইগুলো চালানো, এগুলো হচ্ছে সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ বা মার্কেটিং কস্ট। এটাও তো তেলের দামের মধ্যে ঢুকবে। এরপরে আবার যুক্ত হবে ডিলার কমিশন। পিপিএসি অর্থাৎ কিনা পেট্রোলিয়াম প্ল্যানিং অ্যান্ড অ্যানালাইসিস সেল নিজে একটা ফর্মুলা ঠিক করে দিয়েছে, তাতে একটা হচ্ছে ফিক্সড আর একটা হচ্ছে ভ্যারিয়েবল।
পিপিএ যে কমিশন, এগুলো কিন্তু সরকার নির্ধারিত রেটেই কিন্তু এদেরকে দেওয়া হয়। একটা হচ্ছে ফিক্সড কম্পোনেন্ট, কনসিস্ট অফ ফিক্সড কম্পোনেন্টস ফর ইচ প্রোডাক্ট। প্রত্যেকটা প্রোডাক্টের জন্য কিন্তু একটা করে ফিক্সড একটা অ্যামাউন্ট ঠিক করে দেওয়া আছে। সেইভাবে কিন্তু এই যে বিভিন্ন পাম্পে যে লোকজন মানে পাম্প মালিকরা কিন্তু এই যে ইনকাম, এটাই হচ্ছে কিন্তু এদের ইনকাম। এবং এটা কেন দেওয়া হয়? টু কভার ডিলার্স অপারেশনাল কস্ট, অর্থাৎ কিনা তারা যে পাম্পটা চালাচ্ছে তাদের তো খরচ খরচ আছে, তারা কীভাবে করবে, সেই জন্য এই ডিলার কমিশনটা দেওয়া হয়। এবং পেমেন্টটা আসে কিন্তু ওএমসি অর্থাৎ কিনা অয়েল মার্কেটিং কোম্পানির মাধ্যমে কিন্তু মোটামুটিভাবে এটা নির্ধারিত হয়। এই পিপিএসির যে অবজারভেশন বা তাদের যে কস্ট শিট, সেটা দেখেই মোটামুটি এই ফিগারগুলো তৈরি করা হয়। এই যে এতগুলো যে খরচ খরচ হলো, মার্কেটিং হলো, তারপরে পরিবহন হলো, তারপরে রিফাইনিং হলো, তারপরে ওএমসির যে মার্জিন সেটা হলো, এই যে এতগুলো যে ভ্যালু হলো, সমস্ত ভ্যালু যোগ করে যে অ্যামাউন্টটা দাঁড়ালো, তার উপর কিন্তু আসছে যে রাজ্য সরকারগুলোর যে ভ্যাট। ভ্যাট নিয়ে আলোচনা করব। এর মধ্যে দেখুন এখানে বলা আছে এক্স রিফাইনারি প্রাইস, ওটা বলেই দেওয়া হয়েছে। এক্স রিফাইনারি প্রাইস মানে কি? এক্স রিফাইনারি প্রাইস মানে হচ্ছে যে অপরিশোধিত তেলের মূল্য প্লাস রিফাইনিং কস্ট প্লাস যে ওএমসির যে নিজস্ব মার্জিন, এগুলো নিয়ে এক্স রিফাইনারি প্রাইস হয়ে গেল। তারপরে হচ্ছে ফ্রেট, এই যে পরিবহনের খরচা, তারপরে সেন্ট্রাল এক্সাইজ ডিউটি সাফার করেছে, সেটা এখানে নিতে হবে। তারপর ডিলার কমিশন হয়েছে, তারপরে আরও অন্যান্য যে মার্কেটিং কস্ট, সেটা হচ্ছে এই যে এতগুলো ভ্যালু যোগ করে যে ভ্যালুটা দাঁড়ালো, দ্যাট ইজ দি বেসিক ভ্যালু ফর ভ্যাট, অর্থাৎ ভ্যালু অ্যাডেড ট্যাক্স। এইখানে বলে রাখা ভালো যে দেয়ার আর টু প্যারালাল ট্যাক্স সিস্টেম গোয়িং অন ইন ইন্ডিয়া রাইট নাও। একটা হচ্ছে যে জিএসটি, আরেকটা হচ্ছে এই পুরনো যে সেলস ট্যাক্স বা ভ্যাট। তেলকে কিন্তু জিএসটির মধ্যে আনা হয়নি, অতএব এখানে কিন্তু সেলস ট্যাক্সের ব্যাপারটা এখনও চালু রয়েছে। এইবারে দেখুন এইখানে একটা পরের স্লাইডে আসুন, যে কি করে এই ভ্যাট বা কতটা এর ওপর নেওয়া হয়। এখানে সেন্ট্রাল এক্সাইজে যেমন ধরেছেন যে পার লিটারে হচ্ছে, সেখানে সেন্ট্রাল এক্সাইজ ডিউটি নেওয়া হয়। এখানে কিন্তু সেন্ট্রাল এক্সাইজ ডিউটিটা পার লিটারে নয়, এখানে কিন্তু ভ্যাট ক্যালকুলেট করা হয় এক ভ্যালুটার, অর্থাৎ এখানে পার্সেন্টেজ, অর্থাৎ ভ্যালু কত, ভ্যালুর 25%, সেটা হচ্ছে যে 25% ভ্যাট। তার সঙ্গে নেওয়া হবে রোড সেস, এইটা মিলিয়ে কিন্তু টোটাল এই ট্যাক্সটা দাঁড়াবে। যেহেতু ভ্যালু আমি জানি না, অতএব এখানে ভ্যাটের কত মূল্য দাঁড়াবে সেটাও বলতে পারছি না। কিন্তু একটা ব্যাপার, সেন্ট্রাল এক্সাইজ যে ট্যাক্সের সঙ্গে ভ্যাটের পার্থক্যটা আগে বললাম, চার্জ অনলি অন দি ক্রুড। ভ্যাট কিন্তু শুধু ক্রুডের ওপর নয়, ভ্যাট হচ্ছে সমস্ত রকম খরচ খরচা মিলিয়ে কনজিউমার কাছে যাওয়ার আগে ডিলারকে যে দামে দেওয়া হলো এবং ডিলার যে দামে কনজিউমারকে দিচ্ছে, তার উপরে কিন্তু ভ্যাটটা চাপে। ট্যাক্সেবল ভ্যালু ফর ভ্যাট হচ্ছে কি এক্স রিফাইনারি প্রাইস, তার সঙ্গে ফ্রেট, তার সঙ্গে সেন্ট্রাল এক্সাইজ, ডিলার কমিশন এবং মার্কেটিং কস্ট, সব শুধু মিলে যে ভ্যালুটা, তার উপরই কিন্তু আছে ভ্যাট। এরপরে রিটেল প্রাইস। রিটেল প্রাইস হচ্ছে কিন্তু ভ্যাট বসার পরে তারপরে যে ভ্যালুটা দাঁড়ালো, দ্যাট ইজ দি রিটেল প্রাইস। অর্থাৎ এখানে এক্স রিফাইনারি প্রাইসটা নিলাম, তার সঙ্গে ট্রান্সপোর্ট কস্ট নিলাম, তার সঙ্গে সেন্ট্রাল এক্সাইজ বা ভ্যাট এগুলো নিলাম, ডিলার কমিশন নিলাম, তারপরে যে ফাইনাল প্রাইসটা হলো আমাদের কাছে, সেটাই কিন্তু গ্যাসের ক্ষেত্রে হলে বাড়ি বাড়িতে বিল আছে, আর যদি তেলের ব্যাপার থেকে পাম্প থেকে তো রিসিপ্ট দেওয়া হচ্ছে। এটাই হচ্ছে রিটেল প্রাইস, এবং এটাই তাহলে মোটামুটিভাবে বোঝা গেল যে কী করে তেলের দাম, কস্ট কনস্ট্রাকশন। অর্থাৎ কিনা প্রথমে আরেকবার রিক্যাপ করে নিই। প্রথমে ক্রুড অয়েলটা এলো, তিনটে ক্রুডের যে টোটাল মূল্য, সেটাকে অ্যাভারেজ করে ইকুয়ালাইজ পদ্ধতিতে এলো বাস্কেট ক্রুড থেকে রিফাইনিং পদ্ধতিতে যে রিফাইনিংয়ের যে ব্যাপারটা ঘটলো, তার জন্য একটা খরচ আছে, এবং তারপরে তেল কোম্পানিগুলোর নিজস্ব একটা মার্জিন আছে, সেটা মিলিয়ে কিন্তু এক্স ফ্যাক্টরি প্রাইস তৈরি হলো। এক্স ফ্যাক্টরি প্রাইস তৈরি হওয়ার পর যখন বেরোতে যাচ্ছে, তখন তার উপর সেন্ট্রাল এক্সাইজ ডিউটি চাপলো। সেন্ট্রাল এক্সাইজ ডিউটি চাপার পরে তারপরে এটা তো পরিবহনে
মাধ্যমে তো চলে গেল ডিপোর কাছে, তার জন্য একটা খরচ আছে, তারপরে আবার আছে রিটেলারের কাছে যাওয়ার জন্য, তারপরে অফিস মেনটেন্যান্স থেকে শুরু করে মার্কেটিংয়ের অন্যান্য যে খরচাগুলো আছে সেগুলো আছে, এগুলো সমস্ত মিলিয়ে তারপরে ডিলার কমিশন আছে। এই সমস্ত যোগ করে তারপরে যে ভ্যালুটা দাঁড়ালো সেটা হচ্ছে ভ্যাটের যে বেসিক ভ্যালু, তার উপরে 25% এবং অ্যাডিশনাল ট্যাক্স এবং আরও যে সেসগুলো আছে, এটা মিলিয়ে কনজিউমাররা এটা পে করেই কিন্তু তেল বা গ্যাস বাড়িতে পাচ্ছেন। তা শেয়ার করলাম এতক্ষণ ধরে যে কিভাবে তেলের দাম নির্ধারিত হয়। আপাতত এই তথ্যটুকু দেওয়ার জন্য এই এপিসোড কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এপিসোডটা এখানেই শেষ করছি। নমস্কার।